কোরিয়ান কমেডি অ্যাকশন মুভি মিডনাইট রানারের এক্সপ্লেনেশন করব আজকে, যেখানে দুই বলদ কিভাবে পুলিশ ট্রেনিং চলাকালীন কেস সলভ করে সেটাই দেখানো হয়েছে। তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরুতে দেখানো হয় অনেক স্টুডেন্ট পুলিশের চাকরির ট্রেনিং এর জন্য পুলিশ ট্রেনিং সেন্টারে এসেছে, আর এই ট্রেনিংটি ছিল প্রায় 4 বছরের। তখন আমরা পার্ক নামক একজনকে দেখতে পাই। সে তার মাকে বলে, তুমি আমার জন্য একদম টেনশন করবে না, আমি যে কত স্ট্রং সেটা তো তুমি জানো, তুমি নিজের খেয়াল রেখো, ঠিক আছে? এটা বলে সে তার মাকে জড়িয়ে ধরে। পাশ থেকে একটি লোক সেটা দেখে, সে তার ছেলে কাঙের সাথে এখানে এসেছে। সেও তাকে জড়িয়ে ধরতে বলে, তবে কাং সেটা করে না। সে কোনো মতে তার সাথে কথা বলে তাকে বিদায় জানায়। এরপর তাদের সবাইকে সেখান থেকে নিয়ে যায়। ট্রেনিং এর প্রথম দিনই তাদেরকে চুল কাটাতে নিয়ে যাওয়া হয়। এক এক করে যখন পার্কের সময় আসে, সে তখন অনুরোধ করতে থাকে যেন তার চুল ছোট না করে। সে অনেক কষ্ট করে তার চুলগুলো বড় করেছে, আর সে এখানে আসার আগে সেলুন থেকে জেল দিয়ে চুলগুলো সেট করে এসেছে। তাকে যেন একদিনের জন্য হলেও এটা রাখতে দেওয়া হয়, কারণ সে এখানকার সবাইকে একটু দেখাতে চায় যে সে কত স্মার্ট। তবে সে পার্কের কোনো কথাই শোনে না, কারণ নিয়ম তো সবার জন্যই সমান। সামনে দাঁড়িয়ে কাং পার্কের এই কাণ্ডগুলো দেখছিল। সে তখন পার্ককে পাগল বলে। এই কথাটা পার্কের ইগোতে গিয়ে লাগে, তাই তখন থেকে পার্ক কাংকে খুব একটা সহ্য করতে পারে না। এরপর কাঙের পালা আসে। এই গাধাটা তখন তাকে অনেক জ্ঞান দিতে থাকে, তবে তার জ্ঞান শোনার মতো এত টাইম তো তাদের কাছে নেই। চুল কাটার পর সবাইকে নিয়ে একটি মিটিং করা হয়, যেখানে একজন বড় অফিসার তাদেরকে ট্রেনিং এর সম্পর্কে বলছিল। তাদেরকে এটাও জানানো হয় তারা যদি কোনো রুলস ভঙ্গ করে তাহলে তাদের শাস্তি পেতে হবে, এবং ট্রেনিং এ যারা হেরে যাবে তাদেরকে বাতিল করা হবে। এরপর প্রত্যেকটি স্টুডেন্ট তাদের রুমে চলে যায়। পার্ক তার রুমে গিয়ে তার রুমমেটদের সাথে গল্প করতে থাকে। ঠিক সেই সময় একজন অফিসার মাইকে একটি অ্যানাউন্সমেন্ট করে, তাদেরকে যে ইউনিফর্মটি দেওয়া হয়েছিল সেটা পরে 3 মিনিটের মধ্যে মাঠে এসে লাইনে দাঁড়াতে হবে। এটা শুনে সবাই তাড়াহুড়া করে মাঠে চলে যায়। এরপর একজন মহিলা অফিসার তাদেরকে ট্রেনিং করাতে থাকে। এই ট্রেনিং গুলো অনেক কঠিন ছিল। তাদেরকে পুশ আপ, রোলিং এবং রানিং সহ বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হতো। এভাবে করেই প্রতিদিন তাদের ট্রেনিং চলতে থাকে। এরপর দুপুরবেলা সবাই যখন লাঞ্চ করতে আসে, তখন সবাইকে ভাতের সাথে 2টা করে সসেস দেওয়া হয়। পার্ক যখন তার খাবার নিতে আসে, 2টা সসেস দেখে সে তখন সেখানে দায়িত্বে থাকা লোকটাকে বারবার অনুরোধ করতে থাকে যেন তাকে আরো 2টা সসেস বেশি দেওয়া হয়। লোকটি যখন মানা করে দেয়, সে তখন বলে, এতগুলো ভাত আমি 2টা সসেস দিয়ে কিভাবে খাবো? আপনাদের কি কোনো বিবেক নেই? সেই লোকটি তখন বলে, তুমি চাইলে ভাত কমিয়ে রাখতে পারো। পার্ক আর কিছু না বলে সেখান থেকে চলে যায়, আর গিয়ে বসে কাঙের সামনে। কাঙের তখন খাওয়া শেষ হয়ে গেছে। পার্ক তখন তার প্লেটে সসেস দেখতে পায়, তাই সে কাংকে বলে, তুমি কি সসেস গুলো খাবে না? কাং বলে না। পার্ক তখন বলে, এত মজার জিনিস তুমি কেন খাবে না? কাং তখন জানায়, সসেসের মধ্যে প্রচুর পরিমাণ সোডিয়াম আছে, এটা শরীরের জন্য ক্ষতিকর, তাই আমি সসেস খাই না। এটা শুনে পার্ক বলে, ভাগ্যের সসেস খাওয়া ক্ষতিকর, না হলে তো তুমি এগুলো খেয়েই নিতে। যাই হোক, আমি এগুলো খেয়ে নিচ্ছি। এই বলে সে সেগুলো খেয়ে ফেলে। কাং এটা দেখে হা করে তাকিয়ে থাকে, আর মনে মনে ভাবে, একটা মানুষ কিভাবে এতটা ছ্যাঁচড়া হয়। এরপর থেকে যখনই তাদের দেখা হতো, তখনই তারা একে অপরের পিছনে লেগে থাকতো। এই যেমন কাং তাকে মিডল ফিঙ্গার দেখাতো, পার্ক আবার লাইনে দাঁড়িয়ে ফিসফিসিয়ে গালি দিত। এরপর একদিন তাদের সবার মধ্যে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়, আর এখানে সবাইকে একটি নির্দিষ্ট জায়গার কথা বলে দেওয়া হয়, যেখানে তাদেরকে একটি জঙ্গল দিয়ে দৌড়ে যেতে হবে। আর তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে না পারে, তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কিছুক্ষণ পর তাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সবাই জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে শুরু করে। কাং তখন পায়ে ব্যথা পেয়ে পড়ে যায়। সে নিজে থেকে উঠতে পারছিল না, তাই সে একজনের কাছে সাহায্য চাইলে সে বলে, সময় শেষ হয়ে যাচ্ছে, তাই তাকে রেস জিততে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে দৌড়াতে দৌড়াতে পার্ক আসে। কাং তখন তার কাছেও হেল্প চায়, কিন্তু পার্ক তাকে বলে, আমাকে ক্ষমা করে দিও, সময় শেষ হয়ে যাচ্ছে, তাই আমাকে যেতে হবে। কিন্তু কাং তাকে বলে, সেদিন তুমি আমার সসেস খেয়েছিলে, এখন সেটার প্রতিদান দাও। পার্ক তখন বলে, তুমি এই সসেস দিয়ে আমাকে খোটা দিচ্ছ? তুমি তো এমনিতেও সসেস গুলো খেতে না, এগুলো তো ফেলেই দিতে, তাই আমি খেয়েছি। আমি তোমাকে সাহায্য করতে পারবো না। কাং তখন বলে, তুমি যদি আমাকে এখন সাহায্য করো, তাহলে আজকের পর থেকে প্রতিদিনই আমি তোমাকে সসেস দিব। এ কথা শুনে পার্ক আর তার লোভ সামলাতে পারে না, তাই সে সঙ্গে সঙ্গে কাংকে তার কাঁধে নিয়ে নেয়। এরপর কিছু দূর যাওয়ার পর কাং পার্কে বলে, তুমি কি আরেকটু জোরে দৌড়াতে পারো না?
পার্ক তখন বলে, একদম চুপ করে থাকো। তুমি কি খাও বলো তো, যে তোমার এত ওজন? বেশি কথা বললে ছুঁড়ে একদম জঙ্গলে ফেলে দিব। অন্যদিকে সবাই সে নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়েছিল। অনেকক্ষণ ধরে তারা পার্ক আর কাঙের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর পার্ক কাংকে নিয়ে সেখানে চলে আসে। অফিসার তখন তাদেরকে বকতে শুরু করে। কাং তখন জানায় সে আসলে জঙ্গলে পা মচকে পড়ে গিয়েছিল, পার্ক তার হেল্প করেছে, আর এই জন্যই তাদের লেট হয়েছে। এটা শুনে অফিসার তাদেরকে আর কিছু বলে না, তবে বাকি স্টুডেন্টদের জিজ্ঞেস করে তারা কে কে কাংকে এই অবস্থায় দেখেছে। তখন সব স্টুডেন্টরাই হাত তোলে। অফিসার তখন তাদের সবার উপরে অনেক রেগে যায় আর তাদেরকে নিচু হয়ে যেতে বলে, আর বলে পুলিশ হওয়া মানে শুধু প্রতিযোগিতায় জেতা না, একজন পুলিশের মধ্যে মনুষ্যত্ববোধও থাকতে হয়। এখন তোমাদের শাস্তি পেতে হবে, আর শাস্তি হলো তোমাদের আবারও শুরু থেকে রেসটা করতে হবে। এরপর তারা সবাই আবারও রেসে চলে যায়। পার্ক তখন অফিসারকে জিজ্ঞেস করে, আমরা কি পাশ করেছি ম্যাম? অফিসার হ্যাঁ জানালে তারা অনেক খুশি হয়ে যায়, কারণ তারা তো জানতো যদি নর্মাল ভাবে রেস করতো তাহলে তারা পারতো না। এরপর তারা দুজন রেস্ট নিতে যায়, আর প্রথমবারের মতো দুজন মন খুলে কথা বলে। তা না হলে তো তারা সবসময় একে অপরের পিছনে লেগেই থাকতো। কাং তখন পার্ককে বলে সে ছোটবেলা থেকে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, আর সে সায়েন্স নিয়ে পড়ালেখা করেছে। পার্ক তখন জিজ্ঞেস করে, তাহলে তুমি এই লাইনে এসেছো কেন? কাং বলে, সবাই তো সায়েন্স নিয়ে অনেক বড় কিছু হতে চায়, তবে আমি কিছু ইউনিক করতে চেয়েছিলাম, তাই আমি সায়েন্সে পড়ে পুলিশে জয়েন করতে এসেছি। বিষয়টা অনেক ইউনিক, তাই না? তবে পার্কের কাছে এটা মোটেও ইউনিক মনে হয় না। কাং তখন পার্কে জিজ্ঞেস করে সে কেন পুলিশে জয়েন করতে চায়। পার্ক তখন বলে, আসলে এখানে টিউশন ফি একদম ফ্রি, তাই আমি এখানে এসেছি। আমার বাবা নেই, আমার মা আমাকে একাই মানুষ করেছে, তাই মায়ের জন্য আমার পড়ালেখার খরচ চালানোটা অনেক কষ্ট হয়ে যায়। এ কারণেই আমি ভাবলাম আমি তো এখানে ফ্রিতেই টিউশন করতে পারি, আর এই সুযোগে যদি পুলিশের চাকরিটাও হয়ে যায় তাহলে তো ভালোই হয়। আর এসব বিষয়ে কথা বলতে বলতে তাদের মধ্যে ভালোই বন্ধুত্ব হয়ে যায়। এরপর 2 বছর পার হয়ে যায়। পার্ক আর কাং এখন প্রাথমিক পর্যায়ে পুলিশ অফিসার। পুরোপুরি পুলিশ অফিসার হতে আরো 2 বছর লাগবে, কারণ কোরিয়াতে পুলিশ হতে হলে 4 বছরের ট্রেনিং করতে হয়। পরের সিনে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছিল যে কিভাবে শত্রুদের মোকাবেলা করতে হয়, আর এই ট্রেনিং এর প্রত্যেকটি স্টুডেন্টই অনেক সিরিয়াস ছিল। কিন্তু এখানে যে অফিসার ট্রেনিং শেখাচ্ছিল তার বিভিন্ন মুভমেন্ট এবং অ্যাকশন সাউন্ড শুনে পার্ক এবং কাং কিছুক্ষণ পরপরই সেখানে হেসে ফেলছিল। এটা দেখে বাকিরা কিছুটা বিরক্ত হয়। পার্ক এবং কাং আসলে কোনো ক্লাসেই সিরিয়াস থাকতে পারতো না। নেক্সট সিনে তারা চেঞ্জিং রুমে গিয়ে ক্রিসমাসের ছুটি নিয়ে কথা বলতে থাকে, যে তারা এই ছুটি কিভাবে কাটাবে। তখনই সেখানে তাদের একজন ক্লাসমেট আসে, আর সে একটি সুন্দরী মেয়ের ছবি দেখিয়ে বলে ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড, আর এই ক্রিসমাসের ছুটি আমি ওর সাথে কাটাবো। এটা শুনে পার্ক আর কাং অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এর মতো জোকারেরও গার্লফ্রেন্ড আছে, অথচ আজ পর্যন্ত আমরা একটা গার্লফ্রেন্ডও জোটাতে পারলাম না। আর তাকে জিজ্ঞেস করে সে এত সুন্দরী মেয়ে কোথায় পেয়েছে। তবে এই গাধাটা অ্যাটিটিউড দেখিয়ে বলে আমি এটা কেন বলবো। এটা বলে সে মুখ ভেঙচিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ট্রেনিং এর সময় তাদেরকে ফাইট শেখানো হচ্ছিল। তখন পার্ক আর সেই ক্লাসমেটকে ফাইটের জন্য ডাকা হয়। পার্ক তো সুযোগে সদ্ব্যবহার করে ফেলে। সে ইচ্ছে মতো তার ক্লাসমেটকে ধোলাই করতে থাকে আর বলে আমাদের এত হ্যান্ডসাম হয়েও সিঙ্গেল থাকতে হয়, আর তুই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবি? তাড়াতাড়ি বল তুই এই মেয়েকে কোথায় পেয়েছিস। এত মার খাওয়ার পর সে তাকে বলেই দেয় যে সে সেই মেয়েটার সাথে ওটাগর নামক একটা ক্লাবে দেখা হয়েছিল, আর ওই ক্লাবে অনেক মেয়েরাই আসে। এরপর ক্লাস শেষ হলে পার্ক কাংকে এটা জানায় যে তাদের শহরের ওটাগর ক্লাবে নাকি অনেক মেয়েরাই আসে, তারা সেখানে গিয়ে নিশ্চয়ই একটা না একটা মেয়েকে পটাতে পারবে। কাং তখন বলে ওটাগর ক্লাবে সবকিছুই তো অনেক এক্সপেন্সিভ, কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা পয়সাই নেই, মেয়েদের পিছনে টাকা খরচ না করলে কি তারা পড়বে? পার্ক বলে শোনো কাং, আমার মা বলে মেয়েরা নাকি হাসির প্রেমে পড়ে, দেখি তুমি আমাকে একটু মিষ্টি করে হেসে দেখাও তো। কাং তখন পার্ককে হেসে দেখায়। পার্ক বলে একদম পারফেক্ট, তবে তোমার মুখটা একটু বন্ধ রাখতে হবে, না হলে তো মেয়েরা ক্রাশ খাওয়ার জায়গায় দাঁত গুনতে শুরু করবে। এরপর তারা শাওয়ার নিয়ে এসে তাদের ড্রেস সিলেক্ট করতে থাকে যে কোনটা পরে গেলে মেয়েরা একদম পটে যাবে। তবে কোনো ড্রেসই মেয়েদের পটানোর মতো ছিল না, তাই তারা সেই ক্লাসমেটের কাছে চলে যায় আর তার কাছ থেকে তাদের জন্য ড্রেস নিতে থাকে। যদিও সে তাদের ড্রেসটা দিতে চাচ্ছিল না, তবে পরের ক্লাসে মার খাওয়ার ভয়ে দিয়ে দেয়। এরপর পার্ক আর কাং সুন্দরভাবে রেডি হয়ে সেই ক্লাবে চলে যায়, তবে গার্ড তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না।
পার্ক তখন বুদ্ধি করে তাদের আইডি কার্ডটি দেখিয়ে বলে তারা পুলিশ ইউনিভার্সিটির স্টুডেন্ট আর তারা এখানে একটি মিশনে এসেছে। এটা শুনে গার্ড তাদেরকে ঢুকতে দেয়। ভেতরে ঢুকে তারা সেখানে অনেক মেয়ে দেখতে পায়। এত মেয়ে দেখে তারা খুশিতে পাগল হয়ে যায় আর তারা প্ল্যান করতে থাকে যে কিভাবে তারা মেয়েদেরকে পটাবে। পার্ক তখন কাংকে বলে, তুমি সোজা গিয়ে মেয়েদের সামনে নাচতে থাকো, আর হ্যাঁ, হাসিটা কিন্তু মাস্ট। আর আমি অন্যদিকটা গিয়ে দেখছি। কাং তখন পার্কের কথা মতো মেয়েদের সামনে গিয়ে বোকার মতো নাচতে শুরু করে। মেয়েরা তার এই কর্মকাণ্ড দেখে ক্রাশ খাওয়া তো দূরের কথা, তারা তাকে পাগল মনে করে। না হলে কেউ ক্লাবে এসে এইভাবে জোকারের মতো ডান্স করে? অন্যদিকে পার্কও চলে যায় মেয়ে পটাতে। আর মেয়ে পটাতে তারও যেহেতু কোনো অভিজ্ঞতা নেই, তাই সেও অদ্ভুত অদ্ভুত আচরণ করতে থাকে, যেটা দেখে মেয়েরা তার কাছ থেকে দূরে দূরে থাকছিল। কিছুক্ষণ পর কাং যখন খেয়াল করে যে মেয়েরা তাকে দেখে হাসছে, তাই সে সেখান থেকে একটি সাইডে চলে আসে। আর তখনই সেখানে ড্রাঙ্ক অবস্থায় একটা মেয়ে আসে। সে কাংয়ের সাথে ফ্লার্ট করতে শুরু করে। কাং তো এটা দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর মেয়েটা কাংকে নিয়ে ক্লাবের মাঝখানে গিয়ে ডান্স করতে থাকে। পার্ক তখন দূর থেকে এটা দেখতে পায় আর ভাবতে থাকে, কাংও শেষমেশ মেয়ে পটিয়ে ফেললো আর আমি কিছুই করতে পারলাম না। তারপরেই দেখা যায় কাং যে মেয়েটার সাথে ডান্স করছিল তার বয়ফ্রেন্ড সেখানে চলে আসে। মেয়েটা আসলে ড্রাঙ্ক থাকায় কাংকে তার বয়ফ্রেন্ড ভাবছিল। সেই মেয়েটির বয়ফ্রেন্ড কাংয়ের ওপর রেগে যায়, তবে তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারা দুজন বুঝে যায় এসব তাদের ধারা আর হবে না। তাই তারা ক্লাব থেকে বের হয়ে একটি রেস্টুরেন্টে গিয়ে মন খারাপ করে বসেছিল আর ড্রিঙ্কস করছিল। তাদের কথা হলো, তাদের মতো হ্যান্ডসাম ছেলেদের কেন গার্লফ্রেন্ড থাকবে না। কাং তখন বলে, বাদ দাও, এই বছরও আমরা ক্রিসমাসের ছুটি গেম খেলে কাটাবো। এরপর তারা দুই বন্ধু সেখানে কিছুটা চিল করে বেরিয়ে যায়। আর যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তারা সেখানে একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়। আর মেয়েটাকে দেখে তারা একে অপরকে ঠেলতে থাকে মেয়েটাকে প্রপোজ করার জন্য। পার্ক তখন বলে, মেয়েটা যদি পেছনে ফিরে তাকায় তাহলে বুঝবো মেয়েটারও আমাদের প্রতি ইন্টারেস্ট আছে, আর তখন আমরা মেয়েটার কাছে তার নাম্বার চাইতে পারি। এরপর তারা মেয়েটার দিকে তাকিয়ে দেখতে থাকে যে পিছনে ঘুরে তাকায় কিনা। কিছুক্ষণ পর সত্যি সত্যি মেয়েটি পিছনে ঘুরে তাকায়। তাই তারা ডিসাইড করে যে তারা মেয়েটার নাম্বার নিয়ে আসবে। তবে দুজনের মধ্যে মেয়েটার কাছে কে যাবে এটার জন্য তারা রক পেপার সিজার করতে থাকে। তারা যখন দূরে দাঁড়িয়ে রক পেপার সিজার করছিল তখনই সেই মেয়েটাকে কিছু ছেলেরা কিডন্যাপ করে নেয়। এটা দেখে তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায় আর গাড়ির পিছনে দৌড়াতে শুরু করে। তবে তারা গাড়িটাকে ধরতে পারে না, তাই তারা সোজা পুলিশ স্টেশনে চলে যায়। আর সেখানে গিয়ে জানায় যে একটি মেয়েকে কিছু ছেলেরা কিডন্যাপ করেছে, তাই তারা যেন তাদের সাথে সেখানে যায়। কিন্তু দেখা যায় পুলিশ স্টেশনে সবাই অনেক দৌড়াদৌড়ি করছিল। তখন তাদের একজন পুলিশ জানায় যে আজকে আমাদের শহরের এমপির নাতিন হারিয়ে গেছে, আমরা এখন তাকেই খুঁজতে যাচ্ছি। এখন আমরা এত বড় একটা ইস্যু ফেলে কি যেতে পারি? বুঝতেই তো পারছো, এমপির কেস তাড়াতাড়ি ক্লোজ না করতে পারলে আমাদের চাকরি থাকবে না। তোমরা চাইলে অপেক্ষা করতে পারো, আশা করি আমরা 7 ঘন্টার মধ্যে ফিরে আসব। এরপর অবশ্যই তোমাদের কেসটা নিব। এটা বলেই অফিসার সেখান থেকে চলে যায়। পার্ক আর কাংয়ের অনেক রাগ হতে থাকে। তবে তখনই তাদের মনে পড়ে তারা নিজেরাই তো পুলিশ অফিসার, অলরেডি তাদের 2 বছর ট্রেনিং নেওয়াও শেষ, আর তারা কিনা নিজেরা পুলিশ হয়ে অন্য পুলিশের কাছে সাহায্য চাইতে এসেছে। এরপর তারা ডিসাইড করে যে এই কেস তারা নিজেরাই সলভ করবে। তাই তারা সোজা সেই জায়গায় চলে যায় যেখান থেকে মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছিল। সেখানে গিয়ে তারা একটি খাবারের প্যাকেট দেখতে পায় যেটা মেয়েটার হাতে ছিল। সেই খাবারটি নিয়ে তারা আশেপাশের রেস্টুরেন্ট আর ছোট দোকানগুলোতে খুঁজতে থাকে যে এই খাবারটা কোথা থেকে নেওয়া হয়েছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা একটি দোকান দেখতে পায় যেখানে সেই প্যাকেটের মধ্যে থাকা খাবারটি বিক্রি করা হচ্ছিল। পার্ক আর কাং তখন দোকানের মালিককে জিজ্ঞেস করে, কিছুক্ষণ আগে কি একটি মেয়ে আপনার কাছ থেকে এগুলো কিনে নিয়ে গিয়েছিল? দোকানের মালিক বলে, হ্যাঁ। আপনি কি সেই মেয়েটা সম্পর্কে আমাদের কিছু তথ্য দিতে পারবেন? মহিলাটি তখন জানায় সেই মেয়েটি প্রায়ই তাদের দোকানে আসতো আর সে এখান থেকে কিছুটা দূরে একটি অফিসে জব করে। পার্ক আর কাং তখন সেই অফিসের অ্যাড্রেসটি নিয়ে সেখানে চলে যায়। তবে অফিসের সামনে গিয়ে তারা বুঝতে পারে সে জায়গাটি একটি ইল্লিগেল জায়গা, আর সেখানে গিয়ে হয়তো তাদের কোনো না কোনো বিপদ ঘটতে পারে। তারা দুজনই এখানে ভয় পাচ্ছিল যে তাহলে ভেতরে কে যাবে। আর এটা ডিসাইড করার জন্য তারা আবারও রক পেপার সিজার খেলতে শুরু করে। কাং তখন রক পেপার সিজারে হেরে যায়, তাই কাং সাহস নিয়ে ভেতরে ঢুকে যায় আর পার্ক বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে। কাং যখন ভেতরে চলে যায় তখন সে বুঝতে পারে যে এটা কোনো অফিস না, বরং এটা হলো একটি মাসাজ পার্লার যেখানে সাধারণত সুন্দরী মেয়েরা কাজ করে থাকে।
তবে এই সমস্ত পার্লারগুলো ছিল অবৈধ। তখনই সেখানে একটি সুন্দরী মেয়ে আসে। সে কাংকে কাস্টমার ভেবে তার কাছে টেনে নেয়। আর এই গাধাটাও তার মিশন ভুলে গিয়ে মেয়েটার কোলে শুয়ে তার কান পরিষ্কার করিয়ে নিচ্ছিল। এদিকে পার্ক তো তার জন্য অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছিল। আর তখনই সেখানে দুইজন পুলিশ চলে আসে, কারণ তাদের কাছে এই অবৈধ পার্লারের খবর এসেছে। তবে তারা যদি ভেতরে যায় তাহলে তো সবার সাথে সাথে কাংকেও অ্যারেস্ট করে নেবে। তাই পার্ক কাংকে বাঁচানোর জন্য সেই পুলিশগুলোকে পেছন থেকে গালি দিচ্ছিল। পুলিশরা সেটা শুনতে পায়। তবে একজন পুলিশ বলে, আমরা এখানে একটা মিশন এসেছি, আমাদের অন্য কোনো দিকে মনোযোগ দিলে চলবে না। আর ঠিক তখনই পার্ক তাদের কাছে এসে তাদের প্রচন্ড গালাগাল দিয়ে দৌড় দেয়। পুলিশরাও তাকে মারার জন্য তার পিছু করতে থাকে। অন্যদিকে কাঙের মনে পড়ে যে সে এখানে একটি মিশনে এসেছে। সে তখন সে মেয়েটাকে জিজ্ঞেস করে, তোমাদের এখানে তো আরেকটা মেয়ে কাজ করে, তুমি কি তার সম্পর্কে আমাকে কিছু বলতে পারবে? তখন মেয়েটি জানায় সে মেয়েটির নাম হচ্ছে ইয়াংজুং, আর সে কিছুদিন আগেই তার বাসাটি চেঞ্জ করে, আর সে এখন তার এক আত্মীয়র বাসায় থাকে। কাং তখন তার বর্তমান অ্যাড্রেসটি জানতে চায়। মেয়েটি তখন ইয়ংজুং এর বাসার অ্যাড্রেস দেয়। সেটা নিয়ে কাং যখন বাইরে বের হয়, পুলিশের গাড়ি দেখে ভয় পেয়ে যায়। পার্ক তখন দৌড়ে এসে কাংকে সেখান থেকে নিয়ে যায়। এরপর তারা ইয়ংজুং এর বাসায় চলে যায়। আর সেখানে গিয়ে নক করলে একটি ছেলে বের হয়ে আসে। পার্ক তখন ছেলেটাকে বলে, আমরা হচ্ছি পুলিশ অফিসার, আমরা একটি মেয়ের কিডন্যাপিং এর ব্যাপারে তদন্ত করতে এসেছি, আপনি কি এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করতে পারেন? এই কথাটা শোনার পর ছেলেটা পালাতে শুরু করে। পার্ক আর কাঙের সন্দেহ হলে তারা ছেলেটার পিছু করতে থাকে। এরপর তাকে কোনো মতে ধরে ফেলে। প্রথমে কিছুটা ধুলাই করার পর তার কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে নেয়। পার্ক তখন ছেলেটাকে জিজ্ঞেস করে সে তাদের কথায় পালাচ্ছিল কেন, আর সে ইয়ংজুং এর কিডন্যাপের ব্যাপারে কি জানে। ছেলেটা প্রথমে বলতে না চাইলেও পার্ক তাকে বলিয়ে ছাড়ে। সে ছেলেটা জানায় যে তারা ইয়ংজুংকে কোথায় রেখেছে, আর শুধু ইয়ংজুংই নয়, তারা এরকম আরো অনেক মেয়েকে কিডন্যাপ করেছে, আর তারা বড় একটা গ্যাং মিলে এটা করে থাকে। সবকিছু জানার পর তারা ছেলেটাকে কষ্টের দিয়ে পেঁচিয়ে রেখে চলে যায়, যাতে ছেলেটা পালাতে না পারে। এরপর তারা একটি ট্যাক্সি নিয়ে ছেলেটার বলা ঠিকানায় চলে যায়। আর সেই জায়গাটার নাম হচ্ছে চায়না টাউন, যেটা কোরিয়ারই একটি জায়গা। তখন ট্যাক্সি ড্রাইভার তাদেরকে বলে এখানে বিভিন্ন ধরনের ইল্লিগেল কাজ হয়ে থাকে, কারণ এই জায়গাটা খুব একটা ভালো না, আর এত রাতে সাধারণত এখানে কোনো মানুষ আসে না, এমনকি পুলিশরাও এখানে আসে না। তাহলে আপনারা কেন এখানে এসেছেন? আপনারা এসব ইল্লিগেল কাজের সাথে জড়িত নাকি? পার্ক তখন বলে তারা এখানে একটা মিশন এসেছে। ড্রাইভার তাদেরকে সাবধানে থাকতে বলে। এরপর তারা একটি গলির সামনে নেমে যায় আর সুযোগ বুঝে একটি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ে। পার্ক তখন সেই ছেলেটির ফোন বের করে আর তার ডায়াল কলের প্রথম নাম্বারটিতে কল করে। তারা তখন খেয়াল করে তাদের পাশে যারা বসেছিল তাদের মধ্যে একজনের ফোন বেজে ওঠে। এটা দেখে পার্ক তাড়াতাড়ি ফোনটি কেটে দেয়। তবে সেই ছেলেটি ওই নাম্বারে আবারও ফোন করে। ফোনের রিং বেজে উঠলে ছেলেগুলো বুঝে যায় যে সেই ছেলেটির ফোন ওদের কাছেই আছে। তাই তারা তাদেরকে মারতে মারতে জিজ্ঞেস করে যে ডংয়ের ফোন তাদের কাছে কিভাবে এলো, তারা কি ডংকে কিছু করেছে। তারা অনবরত তাদের গায়ে হাত তুলছিল। এতে পার্ক আর কাঙের অনেক রাগ হয়। এরপর তারা ছেলেগুলোকে মারতে শুরু করে। যেহেতু তারা ট্রেনিং প্রাপ্ত ছিল তাই তারা সহজেই তাদেরকে হারিয়ে দেয়। আর একটা ছেলেকে তারা মারতে মারতে জিজ্ঞেস করে যে তারা ইয়ংজুকে কোথায় রেখেছে। ছেলেটি তখন তাকে সে জায়গায় নিয়ে যায়। জায়গাটি ছিল একদম অন্ধকার এবং পরিত্যক্ত একটা জায়গা। তারা ভেতরে ঢুকে বুঝতে পারে যে এখানে শুধুমাত্র ইয়ংজুংই নয়, বরং এখানে আরো অনেকগুলো মেয়ে রয়েছে। তাদেরকে কিডন্যাপ করে এখানে আনা হয়েছে। তাই পার্ক আর কাং বুঝতে পারে যে তারা হয়তো আজকে এতগুলো মেয়েকে একসাথে বাঁচাতে পারবে না, তাই তাদের অন্য কোনো প্ল্যান করতে হবে। ঠিক তখনই তারা সেখানে একটি ছোট মেয়েকে দেখতে পায়, আর মেয়েটাকে দেখে তাদের দুজনেরই অনেক মায়া হয়। মেয়েটি তার শরীরে এত পরিমাণ আঘাত পেয়েছিল যে তার শরীর দিয়ে রক্ত পড়ছিল। তাই পার্ক সঙ্গে সঙ্গে মেয়েটাকে কোলে তুলে নেয়, যাতে তারা প্রথমে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যেতে পারে। কিন্তু ঠিক তখনই তাদের সামনে সেই গ্যাংয়ের লিডার চলে আসে, আর লিডারের সাথে তার অনেকগুলো সঙ্গী ছিল, যারা পার্ক আর কাঙের উপরে আক্রমণ করে। যেহেতু তারা সংখ্যায় অনেক বেশি ছিল তাই কাং আর পার্ক তাদের সাথে পেরে উঠছিল না। আর এক পর্যায়ে দেখা যায় তারা পার্ক এবং কাংকে মেরে অজ্ঞান করে ফেলে আর একটা জায়গায় নিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখে। কিছুক্ষণ পর কাঙের জ্ঞান ফিরে আসে। সে দেখে পার্কের এখনো জ্ঞান ফেরেনি, তাই সে পার্ককে জোরে জোরে ডাকতে থাকে। তবে এতেও পার্কের জ্ঞান ফেরে না।
তাই কাং থুতু মেরে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, আর তার এই বুদ্ধি কাজেও দেয়। এরপর তারা তাদের ট্রেনিংয়ের কিছু কৌশল কাজে লাগিয়ে নিজেদেরকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। তবে সেই রুম থেকে বের হতে গেলে তারা দেখে সেই গুন্ডাগুলো সামনের রুমে ঘুমিয়ে আছে। তাই তারা একদম সাবধান হয়ে যায়। তারা চুপচাপ সেখান থেকে চলেই যাচ্ছিল, ঠিক তখনই পার্কের হাতে থাকা ঘড়িটিতে অ্যালার্ম বেজে ওঠে, যার ফলে সব গুন্ডাদের ঘুম ভেঙে যায়। কিন্তু তারা ঘুম থেকে উঠতে উঠতেই পার্ক এবং কাং সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল, আর গুন্ডাগুলো তাদের পিছু পিছু দৌড়াচ্ছিল। পার্ক এবং কাং এতটাই ভয় পেয়ে যায়, যার ফলে তারা চিৎকার করতে করতে পাশের একটি পুলিশ স্টেশনে চলে যায়, আর সেখানকার একজন পুলিশকে সমস্ত ঘটনা খুলে বলে, আর তাকে রিপোর্ট লিখতে বলে। পুলিশ অফিসার রিপোর্ট লেখার জন্য তাদের আইডি কার্ড চায়। তখন তারা জানায় তাদের কাছে এই মুহূর্তে কোনো আইডি কার্ড নেই, তবে তারাও পুলিশ অফিসার, কিন্তু তারা এখনও তাদের ট্রেনিংয়ে রয়েছে। পুলিশ অফিসার তখন জানায় সে আইডি কার্ড ছাড়া কোনো রিপোর্ট লিখতে পারবে না, এটা তাদের নিয়মের বাইরে। এটা শুনে পার্ক তখন তার উপরে প্রচন্ড রেগে যায়, আর তাকে অনেক গালাগাল দিতে থাকে। এসব শুনে পুলিশ অফিসার তখনই তাদেরকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে, তবে পার্ক তার কোনো কথাই শোনে না। অফিসার তখন তাদের ইলেকট্রিক শক দেয়, যার ফলে তাদের সারা রাত পুলিশ স্টেশনেই থাকতে হয়। পরের দিন সকালে সেখানে সিনিয়র অফিসার আসে। সে অনেক ভালো মানুষ ছিল। সে পার্ক এবং কাঙের কথা শুনে সেই জায়গায় যেতে চায়, তবে তারা সেখানে গিয়ে কোনো কিছুই দেখতে পায় না। এমনকি সেখানে কাউকে কিডন্যাপের চিহ্ন পর্যন্ত নেই। আসলে গতকাল তারা যখন পুলিশ স্টেশনে গিয়েছিল, গুন্ডারা তখন সাবধান হয়ে যায়, আর তারা এখান থেকে সব প্রমাণ সরিয়ে ফেলে। সিনিয়র অফিসার তখন বলে, যেহেতু তারা এখান থেকে চলে গিয়েছে, তাই এই কেস এখানেই শেষ করে দাও, কারণ কয়েক বছর আগে এরকম একটি কেস আমার কাছে এসেছিল, আর সেটার তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারি যে তারা আসলে গর্ভ ভাড়া দেওয়ার জন্য মেয়েদেরকে কিডন্যাপ করে, আর ধনী পরিবারের কাছে তাদের বিক্রি করে দেয়, যাদের কোনো সন্তান হয় না। পার্ক তখন সিনিয়র অফিসারকে বলে, আপনি এই ব্যাপারে এত কিছু জানেন, তাও কেন কোনো পদক্ষেপ নেননি? অফিসার জানায় তারা গতবারও অনেক চেষ্টা করেছে, কিন্তু তাও তাদের ধরতে পারেনি, আর যেহেতু তারা এখান থেকে পালিয়ে গেছে, তাই এটা নিয়ে এত মাথা ঘামানোর কোনো দরকার নেই। তারা তো আর মেয়েগুলোকে মেরে ফেলবে না। এই বলে অফিসার তাদেরকে তাদের ট্রেনিং সেন্টারে দিয়ে আসে। তবে এখানে আসার পরও তাদের সেই মেয়েগুলোর জন্য খারাপ লাগতে থাকে। তারা মেয়েগুলোকে কিভাবে বাঁচাতে পারে সেটাই ভাবতে থাকে। তখনই সেখানে তাদের সেই ক্লাসমেট চলে আসে, আর সে তাদেরকে একটি আইডিয়া দেয়। সে বলে, তোমরা চাইলে কিন্তু সিসিটিভির মাধ্যমে তাদেরকে বের করতে পারো, আর সিসিটিভির অফিসে এখন আমাদের সেই পুরনো ম্যাম আছে। এরপর তারা তাদের সেই পুরনো ম্যামের কাছে ফোন করে, আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। পার্ক এবং কাঙের কিডন্যাপ করা সেই গাড়ির নাম্বারটি মনে ছিল। তারা সেই নাম্বারটি তাদের ম্যামকে জানায়। ম্যাম বলে এই সিসিটিভির ফুটেজ কালেক্ট করতে তাদের 2 থেকে 3 দিন সময় লাগবে। পার্ক এবং কাং এই 2-3 দিন প্রচুর পরিমাণে ট্রেনিং করে যে কিভাবে একসাথে অনেকগুলো শত্রুকে দমন করতে পারবে। তারা দুজনই এখানে কঠোর পরিশ্রম করছিল। এভাবে একটানা 3 দিন প্র্যাকটিসের ফলে তারা এখন ফাইটিং এ একদম দক্ষ হয়ে ওঠে। 3 দিন পর সেই ম্যাম তাদের ফোন করে জানায় সেই গাড়িটি দিয়ে তারা বেশ কিছু মেয়েকে কিডন্যাপ করেছে, আর শেষবার এই গাড়িটি একটি হসপিটালে ঢুকতে দেখা যায়। ম্যাম তাদেরকে সেই হসপিটালের অ্যাড্রেসটি দেয়, এমনকি শত্রুদের মোকাবেলা করার জন্য তাদেরকে কিছু অস্ত্র দেওয়া হয়। এরপর পার্ক এবং কাং সোজা সেই হসপিটালে চলে যায়। অন্যদিকে পুলিশরাও একটি শক্তিশালী একটি টিম গঠন করতে থাকে। পার্ক এবং কাং যখন সেখানে প্রবেশ করে, তখন সেখানে সেই গ্যাংস্টারগুলো দাঁড়িয়েছিল। তারা পার্ক এবং কাংয়ের ওপর হামলা করে। তবে এই 3 দিন যেহেতু তারা অনেক কঠোর পরিশ্রম করেছে, তাই তারা খুব সহজে এইখানকার সবাইকে হারিয়ে দেয়। এরপর তারা উপরের ফ্লোরে গেলে গ্যাংয়ের লিডারের সাথে মারামারি শুরু হয়ে যায়। প্রথমে গ্যাং লিডার তাদের অনেক মারলেও শেষ পর্যন্ত তারা দুজন মিলে তাকে হারিয়ে দেয়। এরপর তারা সেই মেয়েগুলোকে উদ্ধার করে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। যেহেতু তারা একাই এত বড় একটি মিশন কমপ্লিট করেছে, যেটা পুলিশেরা এতদিন চেষ্টা করেও করতে পারেনি, তাই রাতারাতি তাদের কথা পুরো দেশে ছড়িয়ে পড়ে। আর তাদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে সম্মান জানানোর জন্য অনেক বড় একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়, যেখানে তাদের অনেক প্রশংসা করা হয়। আর তার সাথে তাদের এমন একটি সার্টিফিকেট দেওয়া হয় যার মাধ্যমে তারা ট্রেনিং শেষে অনেক বড় পর্যায়ের একজন পুলিশ হতে পারবে। এতে পার্ক এবং কাং দুজনে অনেক খুশি হয়। পরের সিনে দেখানো হয় তারা যখন ট্রেনিং এর সময় রাস্তা পরিষ্কার করছিল, তখন সেখানে ইয়ংজুং আসে। সে তাদেরকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়, আর এরই সাথে এই মুভিটি শেষ হয়ে যায়।
আপনাদের কাছে এই মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।